1982 সালের কথা। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি তখন ক্যারিয়ারের তুঙ্গে। একের পর এক সুপারহিট চলচ্চিত্র তখন আমার ঝুলিতে। শহরে ও গ্রামে গঞ্জে সবার মুখে আমার অভিনীত চলচ্চিত্রের বিখ্যাত গান ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে। অসংখ্য চলচ্চিত্রের শুটিং নিয়ে আমি তখন মহা ব্যস্ত। একদিনে 3-4টি ছবির কাজ নিয়ে ব্যস্ততা। এমন একটি সময় হঠাৎ আমার সাথে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যে মেয়েটি সার্বক্ষণিক আমাকে শুটিংয়ে সহযোগিতা করত, ড্রেস মেকআপ থেকে শুরু করে আমার খাওয়া দাওয়া পর্যন্ত সমস্ত কিছু, আজমা তার নাম ছিল, সেই মেয়েটি হঠাৎ করে ভীষণ অসুস্থ হয়ে পড়ে এবং আচমকা আমি পড়ে যাই একটা বড় সমস্যা। কারণ আমার হাতে তখন অগণিত চলচ্চিত্র, দিন রাত শুটিং, সবসময় একজন হেল্পিং হ্যান্ড যদি না থাকে তাহলে কি যে অসুবিধে হয় তখন সেটা টের পেয়েছি। তখনকার সময় তো আর বর্তমান সময়ের মতো অত্যাধুনিক ব্যবস্থা ছিল না যে কাজের লোক চাইলে সহজে খুঁজে পাওয়া সম্ভব। তাই চারিদিকে খোঁজাখুঁজি শুরু করলাম লোক দিয়ে, যে একটা মেয়ে যার বয়স 15 থেকে 18 বছরের মধ্যে হবে। আমার বড় ভাসুর মজনুর রহমান ছিলেন প্রফেসর। তিনি বাংলাদেশের গাজীপুর জেলার অন্তর্গত একটি কলেজে চাকুরিরত ছিলেন। তিনি বললেন যে, দেখো তুমি চিন্তা করো না, আমি দেখছি। তো তিনি তার এক বন্ধুর মারফত একটি ব্যবস্থা করার চেষ্টা করছেন বলে আমাকে ভরসা দেন। এর মধ্যে কোনো এক কারণে আমি একটি জমি কেনার জন্য আমি এবং আমার হাজব্যান্ড ঢাকার মোহাম্মদপুর সংলগ্ন আদাবরে যাই। চারপাশে গিয়ে দেখি শুধু জঙ্গল, বড় বড় গাছ আর পুকুর, ডোবা, শুধুমাত্র একটাই রাস্তা, সেটাও মাটির, এবং আশেপাশে তেমন কোনো বাড়ি ঘর নেই। নির্জন নিস্তব্ধ জায়গা। আর আমার কেন জানি না সেই জায়গা বেশ পছন্দ হয়ে যায়। কিন্তু আলম ভাই বলল, জমিটা যাদের, তাদের পারিবারিক কিছু ঝামেলার কারণে জমিটা বিক্রি হচ্ছে না। কিন্তু আমি বহুদিন যাবৎ চেষ্টা করছি জমিটা বিক্রি করানোর। ওইখানে দাঁড়িয়েই যিনি আমাকে জমিটা দেখাতে নিয়ে গিয়েছেন তাকে আমি বলি, আলম ভাই, একটি কাজের মেয়ে খুঁজে দিন না, আমি খুব ঝামেলায় আছি। আমার সাথে যে মেয়েটা থাকতো সে অসুস্থ কয়েকদিন যাবত। তো তিনি বললেন যে, ওকে ভাবি, দেখছি। সন্ধ্যার আগে আমরা সেখান থেকে বাসায় চলে আসি। তখন আমি ঢাকার লালমাটিয়াতে থাকি। পরদিন খুব সকালে একটি মেয়ে আমার বাসায় এসে হাজির। আমার শাশুড়ি এবং ননদকে বলল যে আমাকে গাজীপুর থেকে পাঠিয়েছে মজনু ভাইয়ের বন্ধু। মেয়েটাকে দেখে তো আমি মহা খুশি। মেয়েটার গায়ের রং শ্যামলা, চোখগুলি ছিল বেশ ডাগর ডাগর, চেহারাটা মায়াবী, খুবই মিষ্টি, এবং আমি এক দেখাতেই পছন্দ করে ফেললাম। আমি লক্ষ্য করলাম মেয়েটার কথা বলার ধরন একদমই গ্রাম্য নয়, মার্জিত আচরণ। মেয়েটাকে সার্ভেন্ট রুমে থাকতে দিলাম। পরদিন সকালে শুটিং, কোন ড্রেস পরবো না পরবো সব গোছানো হচ্ছে। এমন সময় প্রথম একটা ঘটনা ঘটে, যেটা পরে গিয়ে মনে দাগ কেটেছে এবং এখনো গায়ের লোম খাড়া হয়ে যায় এটা ভাবলে। আমি মনে মনে ভাবছি আমি কি ড্রেস পরবো। আমি ঠিক করে ফেলেছি মনে মনে। মেয়েটা সব কাপড়ের মধ্যে থেকে আমাকে ওই ড্রেসটাই খুঁজে দিল। আমি কিন্তু ওকে বলিনি তখনও, কিন্তু তখন আমার ব্যাপারটা বেশ ভালো লেগেছে যে মেয়েটি তো খুবই হেল্পিং আর কি। সারাদিন বহু ঝামেলার পর রাতে খেয়ে শুয়ে পড়ি। সকাল 6টায় উঠে রেডি হব, মেয়েটাকে ডাকার আগেই দেখি মেয়েটি একদম রেডি হয়ে রয়েছে। গেলাম শুটিংয়ে, মানিকগঞ্জের ছিটকাতে অঙ্কুর চলচ্চিত্রের শুটিং চলছে। তখন শুটিংয়ে গিয়ে দেখি যে একটি স্কুল ঘরে আমাকে থাকতে দিয়েছে, কারণ তখনকার সময় তো ভালো হোটেল এবং গেস্ট হাউসের ব্যবস্থা সমস্ত জায়গায় এরকম ভাবে ছিল না। ছবির প্রযোজক আমাদের টিমের জন্য 5টা খাসি এনেছেন, এবং আমি এবং নায়ক জাফর ইকবাল ভাই খাসি মাংস আমরা দুজনেই খুব পছন্দ করতাম। তো আমরা 7 দিনের জন্য আউটডোর গিয়েছিলাম। সারাদিন শুটিং শেষ করে রাতে ঘুমোলাম। তো মেয়েটির নাম ছিল সেলিনা। তো সেলিনাকেও আমার চৌকির পাশে নিচে বিছানা করে দিলাম এবং বললাম যে এখানে ঘুমো তুই। অনেক রাত তখন, হঠাৎ করে ঘুম ভাঙলো, দেখি সেলিনা নিচে নেই। হারিকেনের আবছা আলোতে দেখলাম দরজা লাগানো। মনে মনে ভাবলাম হয়তো টয়লেটে গিয়েছে, স্কুল ঘরের পাশেই টয়লেটের ব্যবস্থা রয়েছে। আমি কিছু না ভেবে আবার ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম ভাঙার পর যখন মেকআপ নিচ্ছি, মেকআপ ম্যান বলল, ম্যাডাম, কালকে যে আপনাদের জন্য খাসি আনা হয়েছিল না,
ওর মধ্যে একটি খাসি যেন কোথায় হারিয়ে গেছে, আর বাকিগুলো ঠিক আছে। তো এইসব কথায় আমি খুব একটা পাত্তা দিলাম না। সারাদিন শুটিং এর পর আবারও ঘুমিয়ে পড়ি। গতকালকের মতো আজকেও শেষ রাতের দিকে ঘুম ভাঙে। অ্যাজ ইউজুয়াল সেলিনা নিচে নেই। আমি আজকেও কিছু মনে না করে ঘুমিয়ে পড়ি, ভাবি হয়তো বাথরুম গেছে। পরদিন আবার মেকআপ ম্যান আমাকে মেকআপ করাতে করাতে বলছে, ম্যাডাম জানেন আজকে না আরেকটা খাসি নিখোঁজ হয়ে গেছে। 5টার মধ্যে একটা রান্না করা হয়েছিল, একটা আগেই নিখোঁজ হয়ে গেছে, এবং আজকে আরেকটা নিখোঁজ হয়ে গেছে, ওটাকে পাওয়া যাচ্ছে না। অথচ খাসিগুলো যে রুমের দিকে থাকে, মানে যে রুমগুলোতে রাখা হয়েছিল, সেটা তালা বন্ধ করা হয়েছিল। এবং প্রথমটা মনে করেছিল সবাই যে কোনো চোর হয়তো খাসি নিয়ে চলে গেছে। তো চোর যদি নিয়ে যায় তাহলে তো তালা ভাঙা থাকবে, চোর তো তালাটা দিয়ে যাবে না, তাহলে এটা কি করে সম্ভব? তো সবাই ভাবতে লাগলো। তো আমি যখন রেডি হবার সময় সেলিনার সাথে বিষয়টা নিয়ে মজার ছলে কথা বলতে থাকলাম, দেখলাম সে অন্য কোথাও একটা চলে গেল। আমিও তেমন পাত্তা দিলাম না। অন্যান্য দিনের মতো সেদিনও আমি রাত্রিবেলা শুয়ে পড়ি, কিন্তু কেন জানি না মন থেকে বিষয়টা এড়াতে পারছি না। রাতে কেমন একটা আওয়াজে আমার ঘুম ভাঙল। কোনো কিছুকে উপর থেকে ছুঁড়ে মারলে যেমন শব্দ হয়, তেমন একটা শব্দ। আমি অবাক হলাম, ইউনিটের কেউ কি এত জোরে আওয়াজ করলো? নিচে তাকিয়ে দেখলাম সেলিনা নেই। আমার কেন জানি না তখন আর ঘুম আসছে না। তাই অনেকক্ষণ ধরে ভাবলাম, সেলিনা কি করে এতক্ষণ টয়লেটে? আস্তে আস্তে আমি নিজে বের হলাম রুম থেকে। কাউকে ইচ্ছে করে আর ডাকিনি, কি আবার কি মনে করে। বাইরে দেখি চাঁদের অনেক জ্যোৎস্নার আলো। বারান্দায় দাঁড়িয়ে ভাবলাম, মেয়েটা করে কি এতক্ষণ? খুব রাগ হলো ওর উপর। আমি সামনের দিকে এগুলাম, টয়লেটের দিকে। টয়লেটের দরজাটা রাগে টান দিলাম, কিন্তু কি আশ্চর্য, ভিতরে কেউ নেই, পুরো ফাঁকা। সেলিনা যদি এত রাত্রিবেলা টয়লেট না যায়, তাহলে সেলিনা যায় কোথায়? একটা অজানা ভয় আমাকে গ্রাস করলো। একটা যুবতী মেয়ে এত রাতে কোথায় গেল? কাউকে ডেকে কি বলবো না বলবো দ্বিধায় পড়ে গেলাম। আমি একটু লক্ষ্য করলাম, টয়লেটের থেকে একটু দূরত্ব থেকে কেমন জানি একটা আওয়াজ আসছে। কয়েকটা কুকুর একসাথে কিছু চাবিয়ে খেলে যেমন শব্দ হয়, তেমন একটা শব্দ। ওদিকে তাকিয়ে দেখলাম একটু ঝোপঝাড়। যেতে মন চাইল, আবার ভয়ও পাচ্ছিলাম। কিছু না ভেবে এগিয়ে গিয়ে আবছা চাঁদের আলোয় যা দেখলাম, তা দেখে আমি হতভম্ব হয়ে যাই। ভয় আমার হৃদযন্ত্র বন্ধ হবার অবস্থা। সেলিনা একটা খাসিকে কামড়ে কামড়ে মাংস খাচ্ছে। এটা দেখার পর আমি কি করব বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ পাথরের মতো দাঁড়িয়েছিলাম। আমার মনে হচ্ছিল এটা কি করে সম্ভব। আমি বুঝলাম সেলিনা কোনো সাধারণ মানুষ নয়। আমি আস্তে আস্তে রুমে এসে ঘুমের ভান করে শুয়ে পড়লাম এবং সেলিনার আসার অপেক্ষা করতে লাগলাম। আমি তখনও ঘুমোইনি। হ্যারিকেনের আলো দপদপ করে চলছে ঘরে। খানিক্ষণ বাদে দরজা খোলার আওয়াজ পেলাম। সেলিনা রুমে ঢুকলো। হ্যারিকেনের আবছা আলোয় দেখলাম ওর মুখে পৈশাচিক এক কুটিল হাসি। কোনো কথা না বলে সেলিনা আমার পাশে মেঝেতে শুয়ে পড়ল। আমার ঘুম হলো না। সকালে শুনলাম আজকেও একটা খাসি নেই রুম থেকে। আমার হঠাৎ করে অনেক শরীর খারাপ লাগতে শুরু করলো। আমার সারা শরীর অবশ হয়ে যাচ্ছে, মাঝে মাঝে মাথা ঘুরছে, আস্তে আস্তে জ্বর আসতে শুরু করলো। তারপর থেকে আমি শুধুই সেলিনাকে ফলো করি। সে কি করে শুনলাম শুটিং প্রোডাকশন ম্যানেজার সেদিন রাগ করে বাকি খাসিগুলো একেবারে রান্নার ব্যবস্থা করে ফেলেছেন। আমার আর কিছু ভালো লাগছিল না। আমি এই চলচ্চিত্রের পরিচালক খসরু নোমান ভাইকে বললাম আমাকে আর্জেন্ট ঢাকায় যেতে হবে। তিনি বললেন যে এই জ্বর নিয়ে কিভাবে যাবে, একটু সুস্থ বোধ করলে দুপুরের পর যাও। আমার মনে তখন ভয়ের ঘনঘটা, কারণ সব খাসি আজকে রান্না করা হয়েছে। রাত হলে খাসি না পেয়ে সেলিনা যদি আমাকে আক্রমণ করে বা যদি অন্য কাউকে মেরে ফেলে,
দেখলাম সেলিনা আজ খুব গম্ভীর, ওর মুখে তেমন কোনো কথা নেই। আমার মরার মতো অবস্থা, আমি শুয়ে আছি, উঠতে পারছি না। দুপুরবেলাও আমি শুয়ে আছি রুমে। অন্যরা বেশিরভাগ সবাই গিয়েছে একটু দূরে মেলা দেখতে। সেলিনা আমার পাশে বসে আচমকা আমাকে প্রশ্ন করলো, কালকে রাতে আপনি কি দেখেছেন? ওর কথা শুনে আমার প্রাণটা মনে হয় বের হয়ে যাওয়ার উপক্রম। আমি ভয়ে ভয়ে বললাম, কই, কিছু না তো। সেলিনা একটা কুটিল হাসি দিয়ে বলল, আমি কিন্তু জানি আপনি কি দেখেছেন। আমি চিৎকার করব কি না করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে আমি এক্ষুনি মরে যাব, আমি বাঁচবো না, বা সেলিনা এক্ষুনি আমাকে মেরে ফেলবে। সেলিনা একটু রহস্যময় হাসি দিয়ে বলল, ম্যাডাম, আমি আপনার কোনো ক্ষতি করব না, কিন্তু আপনি কাউকে কিচ্ছু বলতে পারবেন না যতক্ষণ না আমরা ঢাকায় যাচ্ছি। আমি মন্ত্রমুগ্ধের মতো ওর কথা শুনছি। মনে হয় আমার নিজের উপর আমার কোনো কন্ট্রোল নেই। সে আরো বলল, আমি মানুষ না, আমি সিংহা ডাকিনি। পশু এবং মানুষের রক্ত মাংস আমার খাবার। অনেকদিন যাবত আমি অভুক্ত ছিলাম, কোনো প্রাণী বা মানুষের রক্ত খাইনি। আপনি আমাকে বাঁচিয়েছেন, তাই আপনার প্রতি আমি কৃতজ্ঞ। যদি আমি 31 দিনের মধ্যে পর পর 3 রাত কোনো পশু বা মানুষের রক্ত না পাই, তাহলে আমি আর বাঁচবো না। আমাদের মরণ হয় রক্ত না খেতে পেরে। আপনার কোনো ক্ষতি আমি করব না। শোনেন, আপনি যেদিন আপনার জন্য জমি কিনতে গিয়েছিলেন, সেই জঙ্গলে তেঁতুল গাছে ছিল আমার বসবাস। আপনাদের সব কথা আমি শুনেছি, তাই আপনার পিছু পিছু আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে গেছি। ওর কথা শুনে আমার একবার মনে হচ্ছিল আমি মনে হয় স্বপ্ন দেখছি। আমার মনে হচ্ছিল আমার শ্রবণ শক্তি এবং নড়াচড়া করার শক্তি আমি চিরতরে হারিয়ে ফেলেছি। সে আরো বলল, আপনি যে জমিটা কিনতে গিয়েছিলেন, ওই জমিটাতে যে পারিবারিক ঝামেলা আছে, সেটা ঢাকায় গিয়েই দেখবেন শেষ হয়ে গেছে। আপনি ওটা কিনবেন এবং আপনার 5 তলা বাড়ি উঠবে। সেখানে আপনি 2 বছরের মধ্যে আবার জাতীয় স্বীকৃতি পাবেন। শুধু আমার কথা কাউকে বলবেন না। 3 মাস পর্যন্ত কেউ যেন আমার ব্যাপারে কিছু জানতে না পারে। এই কথা শোনার পর আমি অচেতন হয়ে যাই। জানি না ঠিক কতক্ষণ ছিলাম। বিকেলের পর যখন ঢাকার উদ্দেশ্যে রওনা দেব, আমার ড্রাইভার জিজ্ঞাসা করলো, সেলিনা কই? আমি জবাব দিয়েছিলাম, ওর কোনো এক দুঃসম্পর্কের আত্মীয়ের বাসায় গিয়েছে, এই কাছেই তাদের বাড়ি। আমি ঢাকায় আসার পর কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে যাই এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো 15 দিনের মধ্যে জমিটা বিক্রির জন্য মালিকগণ লোক মারফত খবর পাঠায় ওদের পারিবারিক ঝামেলা নাকি মিটে গিয়েছে। মনে মনে আমিও একটু হাসি। আমি তো জানি কি থেকে কি হয়েছে। আমিও জমিটা সঙ্গে সঙ্গে কিনে নিই এবং বাড়ি নির্মাণ করি। এটি ঢাকার উত্তর আদাবরের 12 নম্বর রোডের 525 বাসা, 5 তলা। এবং এর 2 বছর পর অমর কথাশিল্পী শরৎচন্দ্রের কালজয়ী উপন্যাস পরিণীতা চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে আমি 2 বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করি এবং বিভিন্ন দেশের চলচ্চিত্রে আমার ডাক আসে। তুরস্ক, ইরাক, পাকিস্তান, ইন্ডিয়া, বহু দেশের চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ আসে। জানি না মেয়েটা আসলেই কি ছিল, ডাকিনি বা যোগিনী, যাই হোক না কেন, আমার জীবনে ওর অবদান চিরকাল মনে থাকবে। পৃথিবীতে আমরা ছাড়াও আরো অনেক অদৃশ্য দানব দানবী ডাকিনী রয়েছে। আমি তার বাস্তব উদাহরণ।